রাত আরো গভীর হচ্ছে, দেওয়াল ঘড়ির কাঁটা নিঃশব্দে অগ্রযাত্রা ঘোষণা করে চলেছে, অথচ ড্রয়িং রুমের প্রাণ খোলা আড্ডায় তার বিন্দুমাত্র প্রভাব পড়েনি। তাদের কথার রেস থামার কোনো লক্ষণ নেই, প্রসঙ্গর পর প্রসঙ্গ বদলে যাচ্ছে অবলীলায়। কখনো অতীতের দিনগুলোর দুরন্ত স্মৃতিচারণ, কখনো কর্মজীবনের বিচিত্র অভিজ্ঞতা, আবার কখনো অতীতের তুচ্ছ ঘটনা উল্লেখেই সমস্বরে হেসে উঠছে হট্টস্বরে। সবার সঙ্গে একই জায়গায় বসে থেকেও বেলার মনে হচ্ছিল সে যেন অন্য এক জগতে আটকে আছে। চারপাশের প্রতিটি শব্দ তার কানে পৌঁছাচ্ছিল ঠিকই, কিন্তু কোনোটাই মন ছুঁতে পারছে না। সে এখনো যথাসম্ভব স্বাভাবিক থাকার অভিনয় করে যাচ্ছে, মনে মনে বারবার নিজেকেই শক্ত করে বুঝিয়ে বলছে, কথা কম বলবি, চোখ তুলে তাকাবি না, কেউ যেন কিছু বুঝতে না পারে, স্বাভাবিক থাক, একদম স্বাভাবিক বেলা। কিন্তু মানুষ যতই নিজের অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুক না কেন, হৃদয় যেন ঠিক ততটাই অবাধ্য হয়ে ওঠে। নিজের অজান্তেই তার দৃষ্টি বারবার সায়রের দিকে চলে যেতে চাইছে, আর প্রতিবার সে তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিচ্ছে, যেন নিজের মনটাকে অপরাধে হাতে নাতে ধরে ফেলেছে। এই সময় সায়র পাশের টেবিল থেকে নিজের চায়ের কাপটা তুলতে গিয়ে অন্যমনস্ক দৃষ্টি বেলার সামনে থাকা কাপের দিকে তাকালো। সবার চায়ের কাপ প্রায় খালি, অথচ বেলার চায়ের কাপে এখনো অর্ধেক চা পড়ে আছে। চায়ের ওপরের হালকা ধোয়া অনেক আগেই মিলিয়ে গেছে, ঠান্ডা পড়া চায়ের ওপর পাতলা আস্তরণ করে বুঝিয়ে দিচ্ছে কাপটায় এক দু চুমুকের বেশি পড়েনি। সায়র খুব স্বাভাবিক গলায় বলল, চা খাচ্ছিস না কেন বেলা? প্রশ্নটা এতটাই সহজ ছিল যে কেউ চাইলে গুরুত্বই দিত না, কিন্তু কথাটা শোনা মাত্রই ঘরে বসে থাকা সবাই একবার বেলার দিকে ঘুরে তাকালো। হঠাৎ এতগুলো দৃষ্টি নিজের ওপরে এসে পড়ায় বেলা অপ্রস্তুত হয়ে গেল, তবু বহু কষ্টে মুখের অভিব্যক্তিটা স্বাভাবিক রেখেই উত্তর দিল, ইচ্ছে করছে না। সায়র আর কিছু বলল না, জোরও করলো না, দ্বিতীয়বার জানতেও চাইলো না, শুধু এক মুহূর্তের জন্য বেলার কাপটার দিকে তাকিয়ে রইল, কেন এর বেশি কিছু বলার প্রয়োজন সে অনুভব করেনি। অথচ এই সামান্য প্রশ্নটুকুই বেলার বুকের ভিতরে আলোড়ন তুলে দিল। এত মানুষের ভিড়ে, এত কথাবার্তার ভিড়ে যে সায়রের চোখ এড়ায়নি যে তার চা শেষ হয়নি, এতটুকু খেয়াল রাখাটাও কেন জানি তার কাছে অমূল্য মনে হলো। বুকের ভিতরে লুকিয়ে রাখা অনুভূতিগুলো আবারও মাথা তুলে দাঁড়ালো। ঠোঁটের কোণে অতি ক্ষীণ এক হাসি এসেও মুহূর্তেই মিলিয়ে গেল। সে দ্রুত নিজের দৃষ্টি নিচের দিকে নামিয়ে আনলো, যেন কেউ তার চোখের ভাষা পড়ে ফেলতে না পারে। ঠিক তখনই পরিবেশটা আবারও মাতিয়ে তুলল বিহান। চেয়ারে হেলান দিয়ে সবার দিকে তাকিয়ে দুষ্টু ভঙ্গিতে বলল, শুনে রাখো সবাই, কাল কিন্তু কাউকে ছাড় দেওয়া হবে না। যে আজ এত আরাম করে বসে বসে খাচ্ছ, কাল কিন্তু সবাইকে কাজ করতে হবে, কেউ শুধু খেয়ে উঠে পালাতে পারবে না। কথাটা বলে সে একবার একবার করে সবার মুখের দিকে তাকাতে লাগলো, যেন এখনই কে কি অজুহাত দেয় সেটা দেখার অপেক্ষায় আছে। সবাই হেসে উঠল, বেলা চুপ করে রইল। আজ তার যেন কথা বলার শক্তিটুকুও নেই। রাত 11:30 ছুঁই ছুঁই। কিছুক্ষণ আগেও যেই বাড়িটা হাসি ঠাট্টায় মুখর ছিল, এখন সেখানে ধীরে ধীরে নেমে এসেছে গভীর নীরবতা। একতলার সমস্ত লাইট নিভিয়ে দেওয়া হয়েছে, শুধু করিডোরের হলুদ লাইটটা জ্বলছে। রান্নাঘর গুছিয়ে নাজনীন সুলতানাও নিজের রুমে চলে গেলেন। মমতাজ বেগম নিজের রুমে এসে আলমারির সামনে দাঁড়িয়ে শুকানো কাপড়গুলো ভাঁজ করতে করতে গভীর চিন্তায় ডুবে গেলেন। সন্ধ্যা থেকে তিনি খুব সূক্ষ্মভাবে একটা বিষয় লক্ষ্য করেছেন, সায়র আর বেলা কেউ একে অপরের সঙ্গে তেমন কথা বলি, অথচ সুযোগ পেলেই দুজনের দৃষ্টি একে অপরের দিকে চলে যাচ্ছিল, চোখাচোখি হতে নিচ্ছিল যেন কিছুই ঘটেনি। মমতাজ বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, বেলা হয়তো ছোট, ওর আচরণকে সবাই দুষ্টুমি বলে উড়িয়ে দেয়, কিন্তু সায়র মা হয়ে ছেলের চোখের ভাষা পড়তে ভুল হবে না আমার। মুহূর্তে নিজের মনকেই ধমক দিলেন তিনি, না হয়তো আমি অকারণেই বেশি ভাবছি, তবুও নজরে রাখতে হবে। মুখে সেই আগের শান্ত হাসিটা ফুটিয়ে তিনি ঘরের আলো নিভিয়ে দিলেন। বাইরে থেকে তাকে দেখে বোঝার কোনো উপায় নেই, হাসি মুখের আড়ালে তার মনে তখন হাজার প্রশ্নের ঢেউ উঠেছে। অন্যদিকে নিজের রুমে ঢুকে ভিতর দিয়ে দরজাটা বন্ধ করে দিল বেলা। সারাদিনের ক্লান্তি থাকলেও আজ যেন ঘুম কিছুতেই তার চোখে আসছে না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে করতে তার মাথায় ঘুরে বেড়াতে লাগলো দিনের প্রতিটি মুহূর্ত, বিশেষ করে বিকেলে ওই ছোট্ট ঘটনাটা, হঠাৎ ধাক্কা খেয়ে পড়ে যেতে নেওয়া, সায়রের হাতের ভর পেয়ে নিজেকে সামলে নেওয়া, আর তারপর ঘড়িতে ওন্না আটকে যাওয়া, ধৈর্য সহকারে সেটা ছাড়িয়ে দেওয়া। বালিশটা বুকে চেপে ধরে হালকা হেসে বলল সে, উফ, মানুষটা এত হ্যান্ডসাম কেন। পরক্ষণেই ফোনটা হাতে তুলে নিয়ে নিজের সেই বিখ্যাত ফেক আইডিতে লগ ইন করলো। অনেক ভেবে প্রথম মেসেজটা পাঠালো, শুনুন, আজকে আপনার সন্তান আমার সাথে খুব রাগ করেছে, বলছে তার বাবা নাকি সারাদিন মুখ গোমরা করে থাকে। কয়েক সেকেন্ড পর রিপ্লাই এলো, আগে সন্তানকে পৃথিবীতে আসতে বলো, তারপর ওর অভিযোগ শুনবো। বেলা ঠোঁট চেপে হাসলো, আবার লিখলো,
না, আগে প্রতিশ্রুতি দিন, কিন্তু খুব আদুরে হবে, একদম বকা দেয়া চলবে না, ওকে অনেক ভালোবাসতে হবে। সায়রের উত্তর এলো, অসম্ভব, বেশি দুষ্টুমি করলে অবশ্যই বকা খাবে। বেলা দ্রুত টাইপ করলো, যদি দেখতে আমার মতন হয় তাহলেও বকা দেবেন? ওপাশ থেকে উত্তর এলো, তাহলে তো আরো বেশি সাবধান থাকতে হবে, একজনের দুষ্টুমি সামলানোই কঠিন, দুজন হলে তো পুরো পৃথিবীকে বিপদে ফেলবে। বেলা এবার বালিশে মুখ গুজে হাসতে লাগলো। আচ্ছা, আপনার সন্তান যদি রাত্রে ঘুমাতে না চায় তাহলে তার মাকে শুদ্ধ রাস্তায় ফেলে আসবো। বেলা আরো উল্টো পাল্টা কথা লিখলো, কিন্তু বেশ কিছুক্ষণ রিপ্লাই এলো না। তাই অনেকটা সময় পর ছোট্ট একটা রিপ্লাই এলো, এত পরিকল্পনা বাদ দিয়ে এবার ঘুমাও, রাত অনেক হয়েছে, আর অকারণে মানুষকে জ্বালানোর অভ্যাসটা একটু কমাও। বেলা ঠোঁট ফুলিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বিড়বিড় করলো, হিটলার একটা। তারপরও শেষবারের মতো লিখে পাঠালো, শুভরাত্রি সায়র সাহেব। কোনো উত্তর এলো না। ফোনটা বুকের ওপর রেখে এক অদ্ভুত প্রশান্তিতে চোখ বুঝলো বেলা। অল্প কিছুক্ষণের মধ্যেই ঘুমের জগতে ডুবে গেল। পরের দিন সকাল, ফজরের নামাজ পড়ে আবার কিছুক্ষণ বিশ্রাম নিল। পরে জুম্মার দিনের আলাদা একটা ভালো লাগা নিয়ে উঠলো ধীরে ধীরে। যে সকালটা শুরু করলো, বেশ হয়ে হালকা একটা থ্রি পিস পরে চুলগুলো পরিপাটি করে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে মুচকি হেসে বলল, আজকে কিন্তু একদম ভদ্র মেয়ে লাগছে তোকে বেলা। কথাটা বলে হঠাৎ তার নাকে যেন কল্পনায় ভেসে এলো গতকালকে সেই পরিচিত পারফিউমের সুবাস। মুহূর্তের মধ্যে তার চোখে দুষ্টুমির ঝলক নেমে এলো। যদি একটু মাত্র পারফিউম ব্যবহার করি উনি বুঝতেও পারবে না। তার দিকে একবার ভালো করে তাকিয়ে চুপচাপ নিজের রুম থেকে বেরিয়ে এলো সে। করিডোর দিয়ে বিড়ালের মতন পা টিপে টিপে প্রথমে শাওরের রুমের দরজার সামনে এসে ফাঁক দিয়ে উকি দিল। ঘরটা ফাঁকা, বিছানার ওপর সুন্দর করে ভাঁজ করে রাখা জামা কাপড়, কিন্তু শাওরের কোনো দেখা নেই। বেলার মুখে বিজয়ের হাসি ফুটে উঠল, নিশ্চয়ই নিচে গেছে। ধীরে ধীরে দরজাটা আরেকটু খুলে ভিতরে ঢুকে পড়ল সে। ঘরের চারপাশে একবার তাকিয়ে ড্রেসিং টেবিলের ওপর সেই পরিচিত পারফিউমের বোতলটা দেখতে পেল। চোখ আনন্দে চকচক করে উঠল। বোতলটা খুলে খুব সাবধানে তার অন্যার কাছে একবার ফুস করতে যাবে, সেই মুহূর্তে ওয়াশরুমের দরজা খুলে যাওয়ার শব্দ। বেলার হাত মুহূর্তেই থেমে গেল। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকাতেই দেখলো সদ্য গোসল শেষ করে ভেজা চুলে তোয়ালে মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসছে সায়র। তার পরনে ছিল শুধু একটি লুঙ্গি, কাঁধে ঝুলানো ছিল তোয়াল দিয়ে সে অন্যমনস্ক ভঙ্গিতে চুলের পানি মুছছিল। অপ্রত্যাশিত সেই দৃশ্য দেখে বেলার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। কয়েক সেকেন্ড যেন সে নড়তেই ভুলে গেল। তার পরের মুহূর্তে বাস্তবতা মনে পড়তে তার বুকের ভিতর ধকধক করে উঠল। মনে মনে বলল, ইয়ে আল্লাহ, আমি তো ধরা পড়ে গেলাম। আর ঠিক তখনই সায়রের দৃষ্টি ধীরে ধীরে গিয়ে থামলো বেলার কাচুমাচু করতে থাকা বেলার দিকে। মুহূর্তের মধ্যে যেন পুরো ঘরটা অদ্ভুত এক নিস্তবতায় ডুবে গেল। জানলা দিয়ে আসা সূর্যের আলোয় সায়রের ভেজা চুল যেন আরো স্পষ্ট করে তুলেছে। সদ্য গোসল করে আসা তার শরীর থেকে এক অদ্ভুত সতেজ ঘ্রাণ ছড়িয়ে পড়ছে পুরো ঘরে। বেলার ডান হাতে শক্ত করে ধরা পারফিউমের বোতলটা, হাত কাঁপছে এতটাই যে হাত দিয়ে বোতলটা পড়ে যাবে কিনা সেটাই ভয় পাচ্ছে। বুকের ভিতরটা এমন জোরে ধুকপুক করছে, ওর কাছে মনে হচ্ছে স্পন্দনের শব্দটা পুরো ঘর জুড়ে শুনতে পাচ্ছে। সে একবার দরজার দিকে তাকালো, আর একবার সায়রের দিকে। পালিয়ে যাওয়ার ইচ্ছে হচ্ছে, অথচ পা যেন মেঝের সঙ্গে আটকে গেছে। সায়র কোনো তাড়াহুড়ো করলো না। কাঁধে ঝোলানো সাদা টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে স্থির দৃষ্টিতে বেলার দিকে তাকিয়ে রইল। তার চোখে বিস্ময়ের ছাপ থাকলে অযথা রাগ বা উত্তেজনার কোনো প্রকাশ নেই, বরং সে যেন পুরো ঘটনা বুঝে নেওয়ার চেষ্টা করছে। কিছুক্ষণ নীরব থাকার পর সে শান্ত স্থির গলায় জিজ্ঞাসা করলো, আমার রুমে কি করছিস? মাত্র 4টি শব্দ, কিন্তু সেই 4টি শব্দই বেলার সমস্ত সাহস মুহূর্তের মধ্যে গুড়িয়ে দিল। সে তোতলাতে তোতলাতে বলল, আমি মানে আসলে। এরপর আর কোনো শব্দ বের হলো না। এতক্ষণ মাথার ভিতরে যত অজুহাত ঘুরছিল সব যেন এক নিমেষেই উধাও হয়ে গেল। সায়র এবার ধীরে ধীরে কয়েক পা তার দিকে এগিয়ে এলো। দুইজনের মাঝখানে দূরত্ব অনেকটাই কমে এসেছে। বেলা অজান্তেই এক পায়ে পিছিয়ে গেল। আমি মানে কি, বল দ্রুত। গলায় আগের মতোই শান্ত ভাব, কিন্তু সেই শান্ত স্বরে দৃঢ়তা ছিল যা মিথ্যে বলার সুযোগই দিচ্ছিল না। বেলা তাড়াহুড়ো করে পারফিউমটা ড্রেসিং টেবিলের ওপরে রেখে দিল। তারপর জোর করে ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, রুমটা দেখছিলাম। কথাটা বলেই নিজের ওপর বিরক্ত হয়ে গেল। এত বড় বাড়িতে কাউর ঘর দেখতে আসা এই অজুহাত তো একেবারেই হাস্যকর। বিশেষ করে সায়রের রুমের কোথায় কি আছে তার একেবারে মুখস্থ। সায়র ভুরু সামান্য উঁচু করলো, তাই নাকি? আমার ঘরে এমন কি আছে যা লুকিয়ে লুকিয়ে এত মনোযোগ সহকারে দেখতে এসেছিস? বেলা এবার চোখ বন্ধ করে গভীর এক নিঃশ্বাস নিল। তারপর মনে মনে বলল, মিথ্যা বলে আর লাভ নেই, ধরা তো পড়েই গেছি। ধীরে ধীরে মাথা নিচু করে বলল, আপনার পারফিউমটা একটু ব্যবহার করতে এসেছি। তা
কথাটা শেষ করেই দাঁত দিয়ে সে নিচের ঠোঁট কামড়ে ধরলো। মনে হচ্ছিল সায়র রেগে এখনই কয়েকটা কথা শুনিয়ে দেবে, কিন্তু আশ্চর্যের বিষয় কোনো ধমক এলো না। কয়েক মুহূর্ত চুপ থেকে সায়র খুব শান্ত গলায় বলল, এতটুকু ব্যবহারের জন্য লুকিয়ে আসার দরকার ছিল? বেলা মাথা তুলে বলল, আপনার কাছে চাইলে তো আপনি দিতেন না। কে বলেছে? বেলা মন খারাপের স্বরে বলে, আপনি সবসময় বকা দেন আপনার রুমের কোনো জিনিস ধরলে। সায়র হালকা নিঃশ্বাস ফেললো, তারপর ওর হাত থেকে পারফিউমের বোতলটা নিজের হাতে তুলে নিয়ে অনেকক্ষণ তাকিয়ে রইল। এরপর বলল, একটা কথা জানিস,